সোয়ার বাবা মা সোয়াকে জোর করে বিয়ে দিচ্ছে। সোয়া মোটেও এখন বিয়ে করতে রাজি নয়। সবেমাত্র সোয়া ইন্টার প্রথম বর্ষে পড়ে, আর এখনই সোয়ার মা বাবা সোয়াকে বিয়ে দিতে যাচ্ছে। আর আজকে সোয়ার বিয়ে। সোয়া মোটেও এই বিয়েতে খুশি নয়। শুধুমাত্র মা বাবা খুশি আর জেদের কাছে হার মেনে এই বিয়েটা করছে। সোয়াকে নিয়ে সবাই অনেক মজা করছে। সোয়া সেটা মোটেও পছন্দ হচ্ছে না। উল্টো সোয়ার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সোয়া মনে মনে বলছে, ধুর, একে তো এত ভারী লেহেঙ্গা আর গহনা সামলে রাখতে পারছি না, তার উপর এদের বকবকানি আমি আর সহ্য করতে পারছি না। হায় আল্লাহ, এই শয়তানিগুলোর হাত থেকে তুমি রক্ষা করতে পারো তো। সোয়া আর এদের কথা সহ্য করতে না পেরে এক সময় বলেই ফেললো, প্লিজ তোমরা চুপ করবে এখন। একে তো এত ভারী লেহেঙ্গা আর গহনা, তার মধ্যে তোমরা। শোনো, এই বিয়েটা আমি মোটেও নিজের ইচ্ছায় করছি না, তোমাদের খুশি আর জেদের জন্য করছি। প্লিজ তোমরা একটু চুপ করো, আর যদি চুপ করে না থাকতে পারো তাহলে আমার ঘর থেকে প্লিজ যাও। ঠিক আছে, আমরা চুপ করছি। সবাই একদম চুপ হয়ে গেছে। বিয়ের সময় হয়ে গেছে। ছোঁয়া খুব কান্না করছে, কারণ ছোঁয়া অপরিচিত একটা মানুষের হয়ে যাচ্ছে। ছোঁয়া নিজেকে মানিয়ে তুলবে কীভাবে সেই বাড়িতে? বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, এখন ছোঁয়ার বিদায় নেওয়ার পালা। ছোঁয়া খুব কান্না করছে, ওর মা বাবাকে জড়িয়ে ধরে। ছোঁয়া চলে যাচ্ছে বলে সবাই কান্না করছে ছোঁয়াকে নিয়ে। যে খালাতো ভাইগুলো ছোঁয়াকে নিয়ে কোনো চিন্তাই করতো না, আর সেই ভাইগুলো ছোঁয়ার জন্য কান্না করছে। ছোঁয়া ওদের জড়িয়ে ধরে কান্না করছে। ওরা ছোঁয়াকে গাড়িতে উঠে দিয়ে বসিয়ে দিল। এখনও ছোঁয়ার কান্না থামছে না। এর ভিতরে ছোঁয়া 1 মিনিটের জন্য ছোঁয়া ওর স্বামীর মুখের দিকে তাকালো না। ছোঁয়ার চোখ দিয়ে শুধু পানি ঝরছে। ছোঁয়া ওর শ্বশুর বাড়িতে পৌঁছে গেছে। গাড়ি থেকে নামলো। ছোঁয়ার শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। ছোঁয়ার ননদ আগে চলে এসেছে। ছোঁয়ার ননদের নাম লাবণ্য। লাবণ্য বলছে, ভাইয়া, ভাবিকে কোলে করে ঘরে নিয়ে আসো। ছোঁয়ার চোখ দিয়ে পানি পড়ছে এখনো। ছোঁয়ার স্বামী ছোঁয়াকে কোলে নিয়ে ভিতরে গেল। কিছু নিয়ম পালন করিয়ে লাবণ্য আর আরো কিছু মেয়ে ছোঁয়াকে ঘরে বসে দিয়ে আসলো। ছোঁয়া একলা একা ঘরে বসে রয়েছে আর মনে মনে ভাবছে, যতই আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা হোক না কেন, যার সাথে আমার বিয়ে হয়েছে সে তো আমার স্বামী। তাকে তো আমি দূরে ঠেলে দিতে পারি না, আমাকে তো তার কাছে যেতেই হবে। ছোঁয়া একটু পরে দরজা খোলার শব্দ পেল। ছোঁয়া আবারও চোখ বন্ধ করে নিল, কারণ ছোঁয়ার খুব লজ্জা করছে। ছোঁয়া যে তার স্বামীর দিকে তাকাতেই পারছে না। অনেক কষ্টে তাকালো ছোঁয়া ওর স্বামীর দিকে। ছোঁয়া তো ওর স্বামীর দিকে তাকিয়ে পুরোই অবাক, কারণ এ কনক, যে বিজনেসে সবার থেকে টপে আছে, তার সাথে ছোঁয়ার বিয়ে হয়েছে, সেটা ছোঁয়া কিছুতেই বিশ্বাস করতে পারছে না। ছোঁয়া বিছানা থেকে দাঁড়িয়ে গেল। একটু পরে কনক রাগী গলায় বলে উঠল, আপনি এখানে কি করছেন আমার ঘরে? এক্ষুনি বের হন এখান থেকে। আর প্লিজ এই ন্যাকামো আমার সামনে দেখাবেন না। আর শুনুন, আপনি আমার সাথে এক বিছানায় থাকবেন না, আপনি নিচে থাকবেন। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ছোঁয়া কনকের এই কথাগুলো শুনে ভয়ে বিছানায় বসে পড়ল। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ব্যাগ থেকে একটা শাড়ি বের করে নিয়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে ঢুকেই বলছে, এত রাগ উনার, এরকম রাগী মানুষ জীবনেও দেখিনি। আল্লাহ এই রাক্ষসটাকে আমার কপালেই লিখে রেখেছিল। উনি যদি রাগী হয়ে থাকেন, আমি তার থেকেও দ্বিগুণ রাগী। উনি আমাকে কি মনে করেন? ওনার রাগ সবসময় আমি সহ্য করব? না না, আমি সহ্য করব না। উফ, সেই গরম লাগছে, এক্ষুনি চেঞ্জ করতে হবে। এত ভারী যে এগুলো। ছোঁয়া শাড়িটা পরে নিল, তারপর বাইরে চলে আসলো। ছোঁয়া ওয়াশরুম থেকে বের হতে না হতেই কনক ছোঁয়ার দিকে বালিশ আর কাঁথা ছুঁড়ে মারলো। কনক ছোঁয়াকে বলছে, নিচে বিছানা করে শুয়ে পড়ুন। ঘুমানোর আগে লাইটটা অফ করে দিয়ে আসুন। ঠিক আছে। ছোঁয়া লাইটটা অফ করে দিয়ে এসে শুয়ে পড়লো নিচে। ছোঁয়া কোনোদিন নিচে শোয়নি, আজ জীবনে প্রথম শুলো। ছোঁয়ার খুব শীত করছে। এই সামান্য কাঁথায় ছোঁয়ার হচ্ছে না। ছোঁয়া মনে মনে বলছে, দেখ দেখ, এই রাক্ষসটা কত আরামে ঘুমাচ্ছে আমাকে নিচে নামিয়ে দিয়ে। ওনার রাগকে আমি মোটেও ভয় করি না। উনি ওনার রাগ নিয়ে থাকুক, আমি আমার মতো থাকবো। আজকেই আমাদের বিয়ে হয়েছে, আর আজকে এই রাতেই উনি আমার সাথে এরকম ব্যবহার করলেন।
সোয়া কান্না করছে, করতে করতে বালিশ একদম ভিজিয়ে ফেলেছে। সোয়া সারা রাত ঘুমাতে পারলো না। আজান দিয়ে দিছে। সোয়া উঠে ওয়াশরুমে যেয়ে অজু করে এসে নামাজটা পড়ে নিল। সোয়া মনে মনে বলছে, কি রকম মানুষ রে বাবা, নামাজ পড়তেই উঠছে না। উনি কি সারাটাক্ষণ রাগ নিয়েই থাকবেন নাকি? রাক্ষস একটা। রাগ নিয়েই থাকুন আপনি আপনার কাছে, আমার কিছু যায় আসে না। সকাল হয়ে গেছে। লাবণ্য বাইরে থেকে ডাক দিচ্ছে ছোঁয়া আর কনককে। ছোঁয়া তাড়াতাড়ি করে কাতার বালিশ উপরে উঠিয়ে নিল। তারপর ছোঁয়া বলছে, জি খুলছি দরজাটা। ছোঁয়া দরজাটা খুলে দিল। লাবণ্য বলছে, ভাইয়া কি উঠেছে? না এখনো ওঠেনি। তুমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে নিচে চলে এসো। ওকে। ছোঁয়া আবার ভেতরে ঢুকলো। ইস কেমন করে শুয়ে রয়েছে। একে কেউ দেখে মনে করবে এ একটা রাগী মানুষ। সব সময় রাগী রাগী ভাব নিয়ে থাকে, সব কিছু নিয়ে সিরিয়াস থাকে। ছোঁয়া শুধু তাকিয়ে দেখছে কনক। ছোঁয়া শুধু কনকের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কনক ঘুম থেকে উঠে গেছে। ছোঁয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাগী গলায় বলছে, এইভাবে তাকিয়ে দেখছেনটা কি? আর আমি আপনাকে বলেছি না আমার সামনে না আসতে? আর আমি আপনাকে আমার স্ত্রী বলে স্বীকার করি না। আপনি এখন আমার চোখের সামনে থেকে দূর হন। ছোঁয়ার গলা শুকিয়ে গেছে। ছোঁয়া বিড়বিড় করে বলছে, কালকে থেকে সেই যে রাগ দেখানো শুরু করেছে, রাক্ষস একটা। কিছু কি বলবেন? আপনি এখনো আমার সামনে রয়েছেন, যান বাইরে যান। যাচ্ছি তো, রাক্ষসের মতো ব্যবহার করেন কেন? এক দৌড়ে ছোঁয়া ঘরের বাইরে চলে আসলো আর সোজা নিচে চলে গেল। পিছনে ঘুরেও তাকালো না। লাবণ্য ছোঁয়াকে ডাক দিল। ভাবি এদিকে আসো, মা তোমাকে ডাকছে। জি আসছি। ছোঁয়া সেই ঘরে গেল লাবণ্য যে ঘরে রয়েছে। ছোঁয়া ঘরে যে দেখে ছোঁয়ার শাশুড়ি আমেনা বেগম কত শাড়ি আর কত গহনা বের করে রেখেছে। ছোঁয়াকে বসিয়ে দিয়ে বলছে, তোমার কিছু দেওয়ার আছে মা, আর কিছু বলারও আছে। জি আম্মু বলুন। এই শাড়ি আর এই গহনা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আর বলেছিল ওনার ছেলেকে সবসময় শাড়ির আঁচলে বেঁধে রাখতে। আর আজকে আমি তোমাকে দিলাম এইগুলো। আর আমি তোমাকেও বলছি, আমার এই রাগী ছেলেটাকে সবসময় শাড়ির আঁচলে বেঁধে রাখবে। কথা দাও মা আমাকে। জি আম্মু, কথা দিচ্ছি আমি সারা জীবন ওনাকে আমার শাড়ির আঁচলে বেঁধে রাখবো। আর একটা কথা বলার ছিল, তুমি কালকে থেকে কলেজে যাবে আর পড়ালেখা কন্টিনিউ করবে। থ্যাংক ইউ আম্মু। লাবণ্য, যা তোর ভাবিকে এই শাড়ি আর গহনা পরিয়ে দে। আজকে তো অনেকেই নতুন বউয়ের মুখ দেখতে আসবে, আর এমনিতেও অনুষ্ঠান করা হবে। জি মা, চলো ভাবি। লাবণ্য আর ছোঁয়া এই ঘর থেকে বের হয়ে গেল। ছোঁয়া দেখলো যে লাবণ্য ছোঁয়াকে নিয়ে কনকের ঘরে নিয়ে যাচ্ছে। ছোঁয়া লাবণ্যকে বাধা দিয়ে বলছে, এ কি, তুমি ওনার ঘরে নিয়ে যাচ্ছ কেন? এখন ওনার ঘরে যাওয়া যাবে না। কেন ভাবি? এখন উনি ব্যস্ত আছেন, ওনাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আর তুমি তো জানোই তো, উনি সব কাজ নিয়ে অনেক সিরিয়াস থাকেন, আর কেউ ডিস্টার্ব করলে প্রচুর রেগে যান। আর পুরোই রাক্ষসদের মতো লাগে ওনাকে, তারপর গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। বুঝতে পেরেছি। চলো ভাবি, তুমি আমার ঘরে চলো। আমার ঘরে নিয়ে যেয়ে তোমাকে সাজায়। হুম। ওরা দুজনে লাবণ্যর ঘরে গেল। লাবণ্য ছোঁয়াকে প্রথম শাড়ি পরিয়ে দিল, হালকা একটু সাজিয়ে দিল আর গহনাগুলো পরিয়ে দিল। লাবণ্য আর ছোঁয়া দুজনে মিলে গল্প করছে। লাবণ্য ছোঁয়াকে জিজ্ঞেস করলো, তোমাদের বাসরাটা কেমন হলো? মনে করিও দিও না কালকে রাতের কথা। উফ, মানছি যে উনি একটু রাগী মানুষ আর খুবই আনরোম্যান্টিক। তা বলে কি উনি কালকেও রাগ দেখাবেন? ওনার মধ্যে কোনো রোম্যান্টিকতা নেই, পুরাই আনরোম্যান্টিক, রাক্ষস একটা। ভাবি তুমি মাইন্ড করো না, ভাইয়া এইরকমই। উনি কি ভেবেছেন আমি ওনার রাগ সহ্য করে যাব? উনি ভুল ভাবছেন। ওনার যদি রাগ থাকে তাহলে আমারও রাগ আছে। আর রাগ দেখাতে হবে না ভাবি, তুমি এখন নিচে চলো, মা ডাকছে। চলো। ছোঁয়া আর লাবণ্য নিচে চলে আসলো। আমিনা ছোঁয়াকে নিয়ে যে খাবারের টেবিলে বসিয়ে দিল। ছোঁয়ার সামনে খাবার বেড়ে দিল। ছোঁয়ার হাতে অনেকগুলো গহনা দেখে আমিনা ছোঁয়াকে খাইয়ে দিচ্ছে। ওনার কি হাত নেই? উনি কি নিজে খেতে পারেন না? পারে খেতে নিজে নিজে, হাতে এতগুলো গহনা যে খেতে পারবে না, তাই খাইয়ে দিচ্ছি। ডিসকাস্টিং। কনক রাগ করে উপরে চলে গেল। ছোঁয়া আমিনাকে বলছে, আম্মু আমি আর খেতে পারবো না। সবে মাত্র তো এইটুকু খেলে, আর একটু খাও।
না আম্মু, আমি বেশি খাই না। বেশি খেলে আমার অবস্থা খারাপ হয়ে যায় আম্মু। ঠিক আছে, যা লাবণ্য, বৌমাকে ঘরে নিয়ে যা। জি আম্মু। লাবণ্য ছোঁয়াকে ঘরে নিয়ে গেল। ছোঁয়া মন খারাপ করে বসে রয়েছে কনকের কাণ্ড দেখে। লাবণ্য ছোঁয়াকে জিজ্ঞেস করছে, কি হয়েছে ভাবি, তুমি মন খারাপ করে বসে রয়েছো কেন? উনি এত অদ্ভুত কেন এভাবে রাগ দেখালেন? তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করে থেকো না, ভাইয়া এরকমই। দুপুর হয়ে গেছে, বউ ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। লাবণ্য ছোঁয়াকে নিয়ে নিচে গেল। আমিনা ছোঁয়াকে বসিয়ে দিল। ছোঁয়াকে অনেকে দেখতে এসেছে। ছোঁয়ার পরিবার থেকে সবাই চলে এসেছে। ছোঁয়া দৌড়ে ওর মা বাবার কাছে গেল। দুজনকে জড়িয়ে ধরে কান্না করছে। ছোঁয়ার মা বাবা ছোঁয়াকে জিজ্ঞাসা করেছে, মা আর কান্না করিস না, তোর কান্না কিছুতেই সহ্য করতে পারি না। ঠিক আছে আব্বু, আমি আর কান্না করব না। তুই ঠিক আছিস তো মা? জি আম্মু, ঠিক আছি আমি। খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে। সবাই খেতে বসে গেছে। খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়ার পর লাবণ্য বলছে, ভাবি তুমি ভাইয়ার পাশে যেয়ে বসো না, ছবি তুলবো। লাবণ্য ছোঁয়াকে জোর করে কনকের পাশে বসিয়ে দিল। যখন ওরা সবাই দূরে সরে গেল, কনক ছোঁয়ার হাত ধরে টেনে নিয়ে ঘরে নিয়ে গেল। ছোঁয়া বারবার বলেই চলেছে, আমার হাত ছাড়ুন, খুব লাগছে আমার। লাগুক না, তাতে আমার কি? আপনি কেন আমার পাশে এসে বসলেন? আপনার তো সাহস বড় কম নয়। কে অধিকার দিয়েছে আপনাকে আমার পাশে এসে বসার? স্বয়ং আল্লাহ দিয়েছে, স্বয়ং আল্লাহ দিয়েছে এই অধিকার। আপনার কাছে আসা, আপনার পাশে বসা, আপনার সাথে সব সময় চলা, এই সব অধিকার সব আল্লাহ আগে দিয়ে রেখেছে আগে থেকে। তাতেও যদি আপনার সমস্যা হয়, আমার কিচ্ছু আসে যায় না। সবাই নিচে আমাদেরকে খুঁজছে, নিচে যাচ্ছি আমি। ছোঁয়া নিচে চলে যাচ্ছে, হাতটা ডলতে ডলতে যাচ্ছে, হাতে একদম রক্ত জমে গেছে। কনক নিজেই নিজেকে বলছে, বেশি সাহস ওর। আজকে শুধু ডাঁটটা আসতে দাও, তখন বোঝাবো আমি কি জিনিস। আমার জীবনে এই মেয়ের কোনো জায়গা নেই। কখনোই এই মেয়েকে নিজের স্ত্রী বলে মানব না। আই হেট হার। কনকও নিচে চলে আসলো। বিকেল হয়ে গেছে, একে একে অনেক গেস্ট চলে যাচ্ছে, শুধুমাত্র আত্মীয়রা চলে গেল। একটু রাত হতে না হতেই ছোঁয়ার পরিবাররা চলে গেল। চলে যাওয়ার সময় ছোঁয়া ওদেরকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো। সবাই রাতের বেলা নিচে বসে রয়েছে। সবাই মিলে এখন একটা অনুষ্ঠান করছে। এখন নাকি নাচ আর গান হবে। এই অনুষ্ঠানটা করছে ছোটরা, তাদের মধ্যেও অনন্যা রয়েছে। ওরা একে একে সবাইকে নিয়ে মজা করলো। এখন বাকি রইল ছোঁয়া আর কনক। তাই অনন্যা বলছে, যাদের বিয়ে হয়েছে তারাই তো কোনো কিছুই করলো না। এখন তোমাদেরকে সুন্দর একটা নাচ দিতে হবে। ভাই আর ভাবি, তোমাদের দুজনকে সুন্দর একটা নাচ দিতেই হবে, তাও আবার রোমান্টিক গানে। কি বলছো অনন্যা তুমি? কি বলছিসটা কি তুই অনন্যা? তুই ভালো করে জানিস আমি এইসব অপছন্দ করি। তুমি অপছন্দ করলে কিছু যায় আসে না। আজকে তোমার কোনো কথা শোনা হবে না। তুমি আর ভাবি এখন রোমান্টিক গানে ডান্স করছো, এটাই ফাইনাল। তাড়াতাড়ি আসো তোমরা এখানে। অনন্যা নিজেই ছুটে এসে কনক আর ছোঁয়াকে টেনে ধরে নিয়ে গেল, সামনে দাঁড় করিয়ে দিল। ছোঁয়া আর কনক বুঝতে পারছে না এখন ওরা কি করবে। সবার জোড়াজোড়িতেই দুজনেই রাজি হয়ে গেল। কনক যখন ছোঁয়াকে টাচ করলো, তখন ছোঁয়ার সাথে সাথেই কেঁপে উঠলো, কারণ জীবনে প্রথম ছোঁয়াকে কোনো ছেলে টাচ করলো। ছোঁয়া শুধু বারবার কেঁপেই চলেছে। দুজনের নাচ শেষ, সবাই জোরে জোরে হাততালি দিল। ছোঁয়া লজ্জা পেয়ে উপরে চলে গেল আর মনে মনে বলছে, খুশটা আমাকে ছুঁলো আর আমার কোনো রকমই লাগলো না। আর উনি এত এইরকম কেন? সকলের সাথে রাগ দেখিয়ে কথা বলেন। মানছি যে উনি একটা রাগী মানুষ, তাই বলে এত রাগ দেখাতে হবে? এত রাগ কি স্বাস্থ্যের জন্য ভালো নাকি? কনক ঘরে ঢুকে দরজাটা আটকে দিয়ে ছোঁয়ার হাত ধরে টান দিল। অনেক শক্ত করে ধরলো হাতটা। কনক অনেক রেগে রয়েছে ছোঁয়ার উপর। ছোঁয়া অনেক ব্যথা পাচ্ছে। ছোঁয়া আর সহ্য করতে পারছে না। ছোঁয়া এক সময় বলে উঠল, আমার হাত ছাড়ুন আপনি, আমার খুব ব্যথা লাগছে, হাতটা ছাড়ুন। হাতে ব্যথা পান আর হাত কেটে যাক, আই ডোন্ট কেয়ার। আজকে দুপুরবেলায় আমাকে যা খুশি তাই বলেছেন, কিন্তু আমি কিছুই বলিনি। তাই বলে ভাববেন না যে রাতে কিছুই বলবো না। এখনই দেখতে পারবেন আমার কত রাগ। এখন তুমি বুঝবে। এই কথা বলে কনক আরো শক্ত করে ধরলো ছোঁয়ার হাতটা।
ছোঁয়া আস্তে আস্তে করে চিৎকার করে উঠল। কনক হাতে একটা কাঁচের গ্লাস নিল, তারপর সেটা দূরে ছুঁড়ে মারল আর ছোঁয়াকে সেই কাঁচগুলোর উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। ছোঁয়ার হাত দিয়ে অনেক রক্ত পড়ছে, ছোঁয়া কান্না করছে। তারপর কনক ছোঁয়ার উপর কাঁথা আর বালিশ ছুঁড়ে মারল আর বলল, লাইটটা অফ করে দিয়ে নিচে শুয়ে পড়ো। কনক এই কথা বলার পরই শুয়ে পড়ল। ছোঁয়ার হাত দিয়ে এতই রক্ত পড়ছে যে না বলার মতো। ব্যান্ডেজ যে কোথায় রাখা আছে এই ঘরে সেটা তো ছোঁয়া জানেই না। ছোঁয়া একটা পুরানো শাড়ি বের করে তার ছিঁড়ে হাতটা কোনো রকমে বেঁধে রাখলো। তারপর লাইটটা অফ করে দিয়ে ছোঁয়া শুয়ে পড়ল আর কান্না করতে লাগলো। কান্না করতে করতে একসময় ছোঁয়া ঘুমিয়ে পড়েছে। আজানের শব্দে ছোঁয়ার ঘুম ভাঙলো। তারপর ধীরে ধীরে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যে অজুটা করে এসে নামাজটা পড়ে নিল। কালকে রাতে যে ছোঁয়ার হাত দিয়ে রক্ত পড়ছিল সেই রক্ত বোঝা যাচ্ছে, তাই ছোঁয়া পুরানো কাপড়টা পানিতে ভিজিয়ে রক্ত মুছে দিল। তারপর নিচে চলে আসলো। নিচে যেয়ে দেখে কনকের মা আমিনা নিচে রান্না করছে। হাতটা লুকিয়ে নিচে নেমে আসলো। আমিনা ছোঁয়াকে দেখে বলছে, বৌমা, তুমি উঠে পড়েছো? কিন্তু তুমি এখন এইভাবে কেন? তুমি রেডি হওনি কেন? রেডি কেন হব আম্মু? কোথায় যাব আমি আম্মু? কালকে তোমাকে কি বলেছি? তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাবে, আজকে তুমি কলেজে যাবে, তাই তো বলছি এখনো রেডি হওনি। সেটা তো আমি বুঝতে পেরেছি আম্মু, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার বই খাতাগুলো এখনো আনা হয়নি এখানে। তাহলে আমি কি করে কলেজে যাব আম্মু? আজকে না হয় নিয়ে আসি, কালকে থেকে না হয় কলেজে যাব আমি। ঠিক আছে, তুমি যেটা ঠিক মনে করো। বোমা, এই কফিটা কনককে দিয়ে আসো। সকালবেলা সময় মতো কফি না পেলে ও আবার রাগারাগি শুরু করে দিবে। তুমি তাড়াতাড়ি দিয়ে আসো। ঠিক আছে, আমি দিয়ে আসছি। ছোঁয়া উপরে গেল কফিটা নিয়ে। ছোঁয়া উপরে যেয়ে দেখে কনক ঘুম থেকে উঠে গেছে। কনক ছোঁয়াকে দেখে একটু রেগে গেল। ছোঁয়ার হাতে কফি মগ দেখে বলছে, তুমি আমার জন্য কফি নিয়ে এসেছো কেন? আসলে আম্মু বলল কফিটা আপনাকে দিয়ে আসতে, আমি ইচ্ছে করে আনিনি। আম্মুর কথা তো আর ফেলতে পারি না। ও দাও। ছোঁয়া কফি মগটা কনকের হাতে দিল। কনক এক চুমুকতেই বলছে, কফি একদম ঠান্ডা হয়ে গেছে। কতবার বলেছি আমাকে গরম কফি দিতে, কে শুনে আমার কথা? তোমার সব দোষ, তুমি ইচ্ছে করেই লেট করে কফি নিয়ে এসেছো। কি? আমি ইচ্ছে করে লেট করেছি? আমি তো কোনো লেটই করিনি। হ্যাঁ, তুমি ইচ্ছে করেই লেট করেছো। এই কথা বলে রাগ দেখিয়ে ছোঁয়ার শরীরে কফিটা ছুঁড়ে দিল। আসলে কফিটা গরম রয়েছে। কনক ইচ্ছে করেই এই কাজটা করেছে ছোঁয়াকে শাস্তি দেওয়ার জন্য। রাগ দেখিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ছোঁয়া চলে যাচ্ছে ঘর থেকে। ঘরের বাইরে এসে দেখে আমিনা বাইরে দাঁড়িয়ে রয়েছে। ছোঁয়া আমিনাকে দেখে বলছে, আম্মু, আপনি এখানে? আমি সব কিছুই দেখেছি, কোনো কিছুই আমার কাছ থেকে তুমি লুকাতে পারবে না। নিচে থাকার সময় আমার সন্দেহ হচ্ছিল যখন তুমি তোমার হাতটা বারবার লুকাচ্ছিলে আমার কাছ থেকে, তাই পিছু নিয়েছি আর তাই এসব দেখতে পেলাম। আম্মু, উনি আমাকে মোটেও ভালোবাসেন না। উনি তো আমাকে তার পাশে চান না, তার স্ত্রী বলে মেনে নিতে চান না। তাহলে আমি ওনাকে আমার আঁচলে বেঁধে রাখবো কি করে? এইভাবে সব অত্যাচার সহ্য না করে প্রতিবাদ করো, তাহলে নিজের আঁচলে বেঁধে রাখতে পারবে এই রাগী বরটাকে। আর চুপ করে থাকবি না তুই, সাথে সাথে প্রতিবাদ করে উঠবি তুই। এখন থেকে আমি তাই করবো আম্মু। আমি আর সহ্য করব না ওনার অত্যাচার। আজকে থেকেই প্রতিবাদ করব আমি। এখন আর এখানে থাকার কোনো দরকার নেই, তুমি এখন নিচে চলো। আম্মু চলুন। ছোঁয়া আর আমিনা নিচে চলে আসলো। আমিনা রান্না করছে, ছোঁয়া আমিনাকে সাহায্য করছে। একটু পরে অনন্যা আসলো এখানে। এসে ছোঁয়াকে বলা শুরু করলো, ভাবি তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? এই তো আছি আর কি। মানে? কিছু না। কে যেন কলিং বেলটা বাজালো। অনন্যা যেয়ে দরজাটা খুলে দিল। কনকের বন্ধু জয় অনন্যাকে দেখে বলছে, আপনি ভিতরে আসুন। কিন্তু ভাইয়া তো, ওই তো ভাইয়া এসে গেছে। অনন্যা ছোঁয়ার কাছে গেল। দুই বন্ধু মিলে গল্প করছে। অনন্যা ছোঁয়াকে বলছে, দেখো ভাবি, ভাইয়ার বন্ধু কত হ্যান্ডসাম আর অনেক রোমান্টিক। ভাইয়ার মতো এত রাগী না। তাহলে তো মনে হয় তুমি ভালোবাসো। যা। আমিনা আসলো এখানে। আমিনা এসেই বলছে, জয়, তুমি এসেছো? আন্টি। তোমার বন্ধুটা তো বিয়ে করে ফেললো, তাও আবার রাগী বন্ধুটা। তুমি কবে বিয়ে করবে? জানি না আন্টি, এখনো মনের মতো মেয়ে খুঁজে পাইনি তো। কি এখনো মনের মতো মেয়ে খুঁজে পাননি? এতগুলো মেয়ে থাকতে এত মেয়ে আপনার চোখের সামনে ঘুরছে। ও মা, তাই?
তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি। আপনি কি বলছেন এইসব? আমি তো মজা করলাম তোমার সাথে, তুমি সিরিয়াস নিলে নাকি? ও না, আমি সিরিয়াসলি নেইনি কথাটাকে। এইসব কথা বাদ দিয়ে যে কথাটা বলতে এসেছিস সেই কথা বল। আর তোর কথা শেষ হলে আমারও তোকে কিছু বলার আছে। বলছি। অনন্যা মনটা খারাপ করে উপরে চলে গেল। ছোঁয়া ওর পিছন পিছন গেল উপরে, আর অনন্যার ঘরে গেল। অনন্যা মন খারাপ করে বসে পড়ল। ছোঁয়া অনন্যার কাছে যেয়ে বসলো, তারপর বলতে লাগলো, আমি জানি তুমি এই কথাটাকে সিরিয়াস ভাবে নিয়েছিলে। উনি কি বলছেন না, আমি সত্যিই ওনাকে ভালোবাসি, ওনাকে আমার জীবন সঙ্গী করতে চাই, কিন্তু ওনার মনে আমার জন্য কোনো জায়গা নেই ভাবি। আমি সত্যি কথাটাকে অনেক সিরিয়াসলি ভাবে নিয়েছিলাম। উনি কি আমায় একটুও ভালোবাসেন না ভাবি? সেটা তো আমি জানি না, কিন্তু তুমি মন খারাপ করে বসে থেকো না। তোমাকে এইভাবে ভালো দেখায় না। আর এক্ষুনি কিসের বিয়ের চিন্তা করছো? সবে মাত্র 10ম শ্রেণীতে পড়ো। এইসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দাও। ভাবি, তুমিও তো সবে মাত্র একাদশ শ্রেণীতে পড়ো, তবুও তুমি বিয়ে করার চিন্তা ভাবনা কেন করলে? তবু বিয়ে করলে কাকে? আমার রাগী ভাইয়াটাকে। আমি কোনো বিয়ে করার চিন্তা ভাবনা করিনি। আব্বু আম্মুর জোর জবরদস্তি আর তাদের খুশির জন্য আমি এই বিয়েটা করেছি। কিন্তু কিন্তু কি ভাবি? কিছু না অনন্যা, তুমি এখন নিচে চলো, ব্রেকফাস্ট করবে চলো। চল। ভাবি, তোমার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? ছোঁয়া হাতটা লুকালো। ছোঁয়া এখন কি বলবে কিছুই বুঝতে পারছে না। এখন মিথ্যে কথা বলতে হবে অনন্যাকে। ছোঁয়া হাতটা ছাড়িয়ে আঁচলে লুকিয়ে অনন্যাকে বলতে লাগলো, কোথায়? কিছু হয়নি তো আমার হাতে। তুমি ভুল দেখছো অনন্যা, তুমি এখন নিচে চলো অনন্যা। চলো ভাবি। ছোঁয়া আর অনন্যা দুজনেই মিলে নিচে চলে আসলো। ছোঁয়া খাবার টেবিলে ওইখানেই চলে আসলো। আমিনা ছোঁয়াকে দেখে বলছে, বৌমা, তুমি কোথায় ছিলে? তোমাকে খুঁজছিলাম সেই কখন থেকে, আর তোমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আম্মু, আমি অনন্যার সাথে ছিলাম। আম্মু, আপনি কি কিছু বলবেন বা কোনো কাজ আছে? কাজ থাকলে আম্মু বলে, আমি এক্ষুনি করে দিচ্ছি। না বৌমা, কোনো কাজ নেই। সকালে নাস্তা করার সময় হয়ে গেছে, আর তোমার কোনো খোঁজ খবর নেই। তুমি এখনই খেতে বসো। আম্মু, এক্ষুনি খেতে হবে আমাকে, কিন্তু এখন তো আমার কিছুই খেতে ভালো লাগছে না। ছোঁয়ার শ্বশুর কায়সার সাহেব আসলেন। তিনি ছোঁয়াকে বলতে লাগলেন, খেতে ইচ্ছা করছে না মানেটা কি? বৌমা কি এখনো নিজেকে মানিয়ে নিতে পারেনি নাকি? আব্বু, আপনি? আসসালামু আলাইকুম আব্বু। আপনি কি বলছেন আব্বু? তেমন কিছুই না, আমি নিজেকে এই বাড়ির সাথে মানিয়ে নিতে পেরেছি। ওয়ালাইকুম আসসালাম। তাহলে খেতে চাচ্ছে না কেন? আমি বলছি তোমাকে এখনই খেতে বসো, আমি তোমার কোনো কথাই শুনবো না। জি আব্বু, আমি এখন বসছি। ছোঁয়া বাধ্য হয়ে খাবার টেবিলে যেয়ে বসলো। আমিনা ছোঁয়ার প্লেটে খাবার বেড়ে দিল। সবাই খাচ্ছে এখন। সবার খাওয়া শেষ। কায়সার সাহেব কনককে বলছে, জয় এসেছিল তো, সে এখন কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আব্বু, জয় চলে গেছে। সে কি কথা, না খেয়ে চলে গেল? আমাদের সাথে ব্রেকফাস্ট করে যেত, একসাথেই বের হতাম। আমি আর আম্মু অনেকবার বলেছি আমাদের সাথে খেতে, কিন্তু বললো যে পরে একদিন এসে খেয়ে যাবে। এখন নাকি জরুরি কাজ আছে, তাই চলে গেছে। ও, কিন্তু আমার তো জয়ের সাথে জরুরি কথা ছিল। কনক, তুই আমাকে জয়ের নাম্বারটা দে, মোবাইলে কথা বলে নিব। ঠিক আছে, নাও। কনক কায়সার সাহেবকে নাম্বারটা দিয়ে দিল। তারপর দুজনে বের হয়ে চলে গেল। আমিনা অনন্যার দিকে তাকিয়ে বলছে, কি রে অনন্যা, তোর আবার কি হলো? এভাবে মন খারাপ করে বসে রয়েছিস কেন? কি হয়েছে কি তোর? কিছু না মা, আমার কিছুই ভালো লাগছে না। আমি এখন আমার ঘরে যাচ্ছি, স্কুলে যেতে হবে। আমি রেডি হয়ে নিচ্ছি। আজকে স্কুলে যেতে লেট করতে পারবো না। আমি এখন যাই। যা তাড়াতাড়ি। অনন্যা ওর রুমে চলে গেল। তারপর রেডি হয়ে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আমিনা আর ছোঁয়া দুপুরের জন্য রান্না করছে। ঠিক এই সময় কলিং বেলটা বেজে উঠল। ছোঁয়া যেয়ে দরজাটা খুলে দিল। ছোঁয়া দরজা খুলে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা ছোঁয়াকে বলছে, এইখানে ছোঁয়া নামের কি কেউ থাকে? থাকলে তাকে একটু ডেকে দিন। আমি ছোঁয়া, কি হয়েছে? বই খাতা আর কি যেন পাঠিয়েছে। ও হ্যাঁ, ভেতরে এনে দিয়ে যান প্লিজ।
এনে দিচ্ছি। লোকটা সব কিছু এনে দিল ভিতরে। ছোঁয়া কিছু টাকা দিল ভিতরে এনে দেওয়ার জন্য। আর এই বাড়িতে যে কাজ করে রহিম, সে সব কিছু উপরে নিয়ে গেল। আমিনা ছোঁয়াকে বলছে, বই খাতা সবকিছু চলে এসেছে, কালকে থেকে কলেজে যাবে। জি আম্মু। দুপুর হয়ে গিয়েছে। অনন্যা স্কুল থেকে চলে এসেছে। অনন্যা ফ্রেশ হয়ে এসে খেতে বসলো। আমিনা ছোঁয়াকে জোর করে খেতে বসালো। ছোঁয়া খাবার নাড়ছে আর মনে মনে বলছে, আমি তো খেতে বসেছি, ওই রাক্ষসটাকে খেয়েছে। সেই যে সকালবেলা খেয়েছে, এখনো পর্যন্ত খেলো কিনা একমাত্র আল্লাহই জানে। রাক্ষসটা যদি আমার সাথে ভালো করে কথা বলতো তাহলে ফোন করে জানতে পারতাম খেলো কিনা। কনক বসে কাজ করছে। কনকের মনে হলো কে যেন ওকে স্মরণ করলো। এর জন্য কনক চুপ করে বসে রয়েছে। আর অন্যদিকে মন চলে গিয়েছে কনক। কনক ভাবছে এই সময় কনককে কে স্মরণ করতে পারে। অফিসের একজন স্টাফ সেই কখন থেকে দাঁড়িয়ে রয়েছে আর সেই কখন থেকেই বলে যাচ্ছে, স্যার শুনছেন, ফাইলটা সাইন করিয়ে দিন। কনক বিরক্ত হয়ে বলছে, কি হয়েছেটা কি? এইভাবে চিল্লাচ্ছিস কেন? স্যার ফাইলটা সাইন করাতে এসেছে। এতে চিল্লিয়ে কথা বলার কি আছে? সেই কখন থেকে আপনাকে ডাকছিলাম, কিন্তু আপনি শুনছিলেন না। ওকে দাও, ফাইলটা সাইন করে দিচ্ছি। কনক ফাইলটা সাইন করে দিল। একটু পরে কনকের পিয়ন আসলো কনকের খাবার নিয়ে। কনকে খাবার দিল। কনক খাচ্ছে। ছোঁয়া কিছুক্ষণ ভাত নাড়াচাড়া করার পর গালে হাত দিয়ে মুখে খাবার দিল। ছোঁয়ার গালে হাত দেখে আমিনা ছোঁয়াকে বলছে, গালে হাত দিতে নেই। ও ভুলে গেছি। কি হয়েছে তোমার বৌমা? সেই কখন থেকে খাবার দিয়েছি, এখনো পর্যন্ত কিছুই খাওনি। রান্না কি ভালো হয়নি? কি যে বলছেন আম্মু, আমি আসলে ভাবছিলাম ওই মানে উনি খেয়েছেন নাকি, সেইটা চিন্তা করছিলাম তো। ও বুঝতে পেরেছি, তুমি নিশ্চিন্তে খাও। আমার ছেলেটা সেই কখন খেয়েছে, তুমি আরামে খাও। রাত হয়ে গিয়েছে, সবাই নিচে রয়েছে। কায়সার আর কনক চলে এসেছে। কায়সার আর কনক সোফায় এসে বসলো। কিছুক্ষণ রেস্ট নিয়ে কায়সার সাহেব ও সবাইকে বলছে, বিশেষ করে অনন্যাকে বলছে, আমি অনন্যার বিয়ে ঠিক করে রেখেছি। অনন্যার এইচএসসি পরীক্ষা দেওয়ার পর বিয়েটা হবে। কি বলছো তুমি বাবা? কার সাথে বিয়ে ঠিক করে রেখেছো? আমি তো চিনিই না। আর এসএসসির পর বলছো আমার বিয়ে হবে? একটা অচেনা ছেলেকে কি করে বিয়ে করি? আমি কিছু জানি না, আমার কথাই শেষ কথা। এই কথা বলেই কায়সার সাহেব নিজের রুমে চলে আসলেন। অনন্যা বলছে, বাবা। অনন্যা রাগ করে নিজের রুমে চলে গেল। একে একে সবাই যে যার ঘরে চলে গেল। কনকও নিজের ঘরে চলে গেল। তার কিছুক্ষণ পর ছোঁয়াও চলে গেল ঘরে। কনক দরজাটা আটকিয়ে দিল। কনক ছোঁয়ার দিকে বালিশ আর কাঁথা ছুঁড়ে মারল আর বলতে লাগলো, নিচে বিছানা করে শুয়ে পড়ো, আর লাইট অফ করার দরকার নেই, আমার কাজ আছে। ছোঁয়াও কিছু কম না। ছোঁয়া বালিশ আর কাঁথা উপরে উঠিয়ে বলছে, দেখুন কনক, ভাববেন না যে এই 2 দিন আপনার দেওয়া কষ্টগুলো সহ্য করেছি তার মানে এই নয় যে আজকেও সহ্য করব। আমি উপরেই শোবো। ছোঁয়া, আমি তোমাকে কিছুতেই আমার পাশে শুতে দেব না। তুমি নিচেই ঘুমাবে। আমি নিচে ঘুমাবো না, আমি উপরেই ঘুমাবো। আর আপনার পাশে ঘুমাবার অধিকার আমার আছে। না, আপনি কিছুই করতে পারবেন না। এই তো আমি ঘুমালাম। আপনার যা কাজ করার আপনি তাই করেন। গুড নাইট। ছোঁয়া উপরে ঘুমিয়ে পড়ল। কনক তো একদম রেগে আগুন হয়ে রয়েছে। ছোঁয়া উপরেই ঘুমিয়ে পড়ল আর কনক তো রেগে আগুন হয়ে রয়েছে। কনক ছোঁয়ার কাছে যেয়ে ছোঁয়ার হাত ধরে টান দিতে দিতে বলছে, এই মেয়ে উঠো, তুমি এখানে ঘুমাবে না আমার পাশে? হ্যাঁ, মেয়েটা এখানে ঘুমিয়ে পড়েছে, এর আসলে কিছু একটা করা দরকার। আসলে কনকের আর কিছুই করার নেই। ছোঁয়া উপরেই ঘুমিয়ে পড়েছে। 2 দিন পর ছোঁয়া আজকে শান্তির একটা ঘুম দিল। কনক সোফায় চেয়ে বসে ল্যাপটপটা অন করে গুরুত্বপূর্ণ কাজ করতে লাগলো। কনক 2টার সময় ঘুমালো। বাধ্য হয়ে ছোঁয়ার সাথেই ঘুমাতে হলো কনকের। আজান দিয়ে দিয়েছে। ছোঁয়া ঘুম থেকে উঠে পড়েছে নামাজ পড়ার জন্য। কনক এখনো ওঠেনি, তাই ছোঁয়া মনে মনে বলছে, আজান দিচ্ছে, উনি নামাজ পড়বেন, তা না করে উনি ঘুমাচ্ছেন। না, এই অন্যায় আমি কিছুতেই হতে দিতে পারি না। আজকে ওনাকে নামাজ পড়তেই হবে। আমি ওনার স্ত্রী হয়ে কিছুতেই নামাজ পড়ার সময় এভাবে ঘুমিয়ে থাকতে দিতে পারি না, কিছুতেই না। ছোঁয়া কনককে ডাকছে। কনক কিছুতেই ছোঁয়ার ডাক শুনছে না। এইবার ছোঁয়ার খুব রাগ উঠেছে, তাই ছোঁয়া বলেই ফেলল। এইবার কনক ছোঁয়ার ডাক শুনলো, বিরক্ত হয়ে বলতে লাগলো,
এই মেয়ে, তোমার সমস্যা কি? এভাবে ডাক দিচ্ছ কেন? হয়েছেটা কি? কি নামাজ? উঠছি। কনক বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যেয়ে অজুটা করে আসলো। ছোঁয়া অজু করে আসলো। আর ছোঁয়া কনককে মসজিদে পাঠালো নামাজ পড়ে আসার জন্য। কনককে মসজিদে পাঠিয়ে নিজে নামাজটা পড়ে নিল। কনক নামাজ পড়ে আসলো, আবার শুয়ে পড়লো। কি আর করবে বেচারা, রাত 2টার সময় ঘুমিয়েছিল। ছোঁয়া নিচে চলে আসলো, রান্নাঘরে এসে রান্না করতে লাগলো। একটু পরে আমিনা আসলো। আমিনা ছোঁয়াকে রান্না করতে দেখে বলছে, বৌমা, তুমি রান্না করছো কেন? আজকে তো তুমি কলেজে যাবে, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি কিন্তু জানি তোমাদের কলেজ 9টা থেকে শুরু হয়। তোমাকে রান্না করতে হবে না বৌমা, তুমি উপরে যেয়ে রেডি হয়ে নাও। জি আম্মু। ছোঁয়া আবার উপরে চলে আসলো। উপরে যেয়ে দেখে অনেক ঘরে নেই। ছোঁয়া বলছে, যাক বাবা, রাক্ষসটা ঘরের ভিতরে নেই, এই সুযোগে আমি রেডি হয়ে নিতে পারি। ছোঁয়া জানতো না যে কনক ওয়াশরুমে ছিল। কনক ঘরে নেই এইটা ভেবেই ড্রেস চেঞ্জ করতে লাগলো। ঠিক ওই সময় কনক ওয়াশরুম থেকে বের হলো। কনক বাইরে এসে এসব দেখে চোখ উপরে উঠে গেল। ছোঁয়া কিছুতেই বুঝতে পারলো না যে কনক ওকে দেখছে। ড্রেস চেঞ্জ করে বই খাতা গোছানোর পর যখন পিছন করে তাকালো, তখন কনককে দেখলো। ছোঁয়া কনককে দেখে ঢোক গিলছে। কনকের চোখ এখনো উপরে উঠে রয়েছে। ছোঁয়ার বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে না থেকে ব্যাগটা নিয়ে নিচে এক দৌড় দিল। নিচে এসে ব্যাগটা রেখে মুখটা লুকালো ছোঁয়া। ছোঁয়াকে এরকম থাকতে দেখে আমিনা ছোঁয়াকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে বৌমা, এভাবে মুখ লুকাচ্ছ কেন? কিছু হয়নি তো আম্মু। কনক নিচে চলে আসলো। কার সাথে যেন কথা বলছে ফোনে, আর প্রচুর রেগে রয়েছে। এমন রেগে রয়েছে যে একসময় মোবাইলটা ছুঁড়ে মারলো। দামি মোবাইলটা একদম শেষ। ছোঁয়া একদম অবাক হয়ে তাকিয়ে রইল। একসময় চিৎকার করে বলতে লাগলো। আকাশ আসলো আর সাথে একটা মোবাইল নিয়ে আসলো। মোবাইলটা কনকের হাতে দিল। আমিনা ছোঁয়াকে বলছে, অবাক হওয়ার কিছু নেই বৌমা, এর আগে কতগুলো মোবাইল এভাবে ভেঙেছে, এটা আবার কি? নয় হ্যাঁ। জয় আসলো কনককে নিতে। ওরা দুইজন একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যাবে। অনন্যা নিচে আসছিল। হঠাৎ করে পা পিছলিয়ে পড়ে যাচ্ছিল। জয় এসে অনন্যাকে ধরল। জয় অনন্যাকে বলছে, এইভাবে কেউ হাঁটে? কিছু একটা হয়ে যেত। বৌমা, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, তোমার কলেজের সময় হয়ে যাচ্ছে। আর তোরাও খেতে বস। ছোঁয়া ব্রেকফাস্টটা সেরে নিয়ে সোজা চলে আসলো। ক্লাসে ঢুকতে না ঢুকতেই ছোঁয়ার বান্ধবীরা ওর দিকে ছুটে আসলো, একদম জড়িয়ে ধরলো। সবাই ছোঁয়াকে বলছে, কি রে দোস্ত, কেমন আছিস? পুরো 1 সপ্তাহ পরে আসলি তুই। কি আর করব বল, আব্বু আম্মু জোর করেই বিয়েটা করিয়ে দিল। আমরা তো ভেবেই নিয়েছিলাম তোকে বোধহয় আমরা দেখতে পাবো না। মনে শান্তি পেলাম তুই এসেছিস। আমার শাশুড়ি আমাকে আসতে বলেছে। তোর শাশুড়ি কত ভালো রে। কিন্তু দোস্ত, তোর হাতে কি হয়েছে? কিছু হয়নি তো। কিছু হয়নি তো। বাদ দে তো এখন, আগে বল জিজুর নাম কি? আর প্রচুর রাগী, কথায় কথায় রাগ দেখায়। রাগ দেখানো ছাড়া আর কিছুই বোঝে না। কলেজে আসার সময় রাগ দেখে আসলাম রে আমার হাজবেন্ডের। কি রাগীটাকে নিয়ে থাকিস কিভাবে? ওইভাবেই। সবাই মিলে আরো অনেক গল্প করতে লাগলো। কনক আর জয় গাড়িতে আছে, দুজন মিলে জরুরি কথা বলছে। হঠাৎ করে কনকের যেন মনে হলো কেউ যেন কনককে নিয়ে কথা বলছে। কনক একদম অন্যমনস্ক হয়ে পড়েছে। জয় কনককে অন্যমনস্ক থাকতে দেখে জিজ্ঞাসা করছে, কিরে, কি হয়েছে? এইভাবে অন্যমনস্ক হয়ে রয়েছিস কেন? মনে হলো কে যেন আমাকে নিয়ে কথা বলছে। কে আবার বলবে? ভাবি বলেছে। আচ্ছা, ভাবির সাথে এই কয়েকদিন কি করলি? তখনই কনকের সকালের কথা মনে পড়ল। আবার চোখ উপরে উঠল কনকের। এইসব বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আমি খেয়াল করেছি যে যখন তুই অনন্যাকে কালকে ওই কথাটা বললি, তখন ও মন খারাপ করে উপরে চলে গিয়েছিল। আর আজকেও তোর দিকে কেমন করে তাকিয়েছিল, আমি কিছুই বুঝতে পারলাম না। আমি কিছু জানি না। অনন্যার কি হয়েছে? আমার মনে হয় অনন্যা তোকে ভালোবাসে। আমি জানি না, হতেও পারে। ছোঁয়ার কলেজে ছুটি দিয়ে দিয়েছে। ছোঁয়া এখন রাস্তায়। ছোঁয়া গাড়ির কাছে যাওয়ার আগেই কলেজে যে ছেলেগুলো বখাটে টাইপের, সে ছেলেগুলো ছোঁয়াকে ঘিরে ধরল। এদের মধ্যে যে লিডার সিরাজ, সে একদম ছোঁয়ার কাছে আসলো। সে ছোঁয়াকে বলছে, তুই আমার না হয়ে অন্য কারো হয়ে গেলে আজকে তো তোকে ছাড়ছি না।
ছোঁয়া বুঝতে পারছে না ছোঁয়া এখন কি করবি। সিরাজ ছোঁয়ার হাত ধরলো, টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে কনক যাচ্ছিল। কনক এইসব দেখলো। কনক এখন দ্বিগুণ বেশি রেগে গেল। গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নেমেই সিরাজের হাতটা ধরলো আর ছোঁয়াকে ছুটিয়ে নিল। সিরাজ বলছে, এ রে তুই, ওকে বাঁচানোর জন্য এইভাবে আসলি? তুই কে? এই মেয়ের? আমি ওর হাজবেন্ড আর ও আমার ওয়াইফ। তার মানে তুই সেই এই মেয়ের সাথে বিয়ে হয়েছে? তোকে আমি ছাড়ছি না। কনক সিরাজকে একটা ঘুষি মেরে নিচে ফেলে দিল আর বলতে লাগলো, আর কোনোদিন যদি আমার স্ত্রীর দিকে তাকানোর চেষ্টা করিস তাহলে তোর চোখ টেনে ছিঁড়ে আনবো। আর গায়ে হাত দেওয়ার চেষ্টা করিস তাহলে তোর হাত কিন্তু তোর বডিতে থাকবে না। তুই জানিস না কার সাথে হাত তুলেছিস। আমার বাবা তোকে ছাড়বে না। তুই হয়তো আমাকে চিনিসনি। আমি কে? আমি কনক চৌধুরী। পুরো দেশ আমাকে চিনে, আমাকে জানে, অনেক বড় বিজনেসম্যান। আর আমার স্ত্রীর আশেপাশে যেন তোকে না দেখি। ছোঁয়া কনকের মুখে এসব কথা শোনার পর থেকেই চোখ দিয়ে পানি পড়ছে। কনক ছোঁয়ার হাতটা ধরলো আর গাড়িতে নিয়ে বসালো। কনক গাড়ি ড্রাইভ করছে। কনক ছোঁয়ার হাত ধরে গাড়িতে নিয়ে বসালো। কনক গাড়ি ড্রাইভ করছে। কনক এখনও অনেক রেগে রয়েছে। গাড়ি চালানোর ভাব দেখে বোঝা যাচ্ছে। ছোঁয়া শুধু চুপ করে বসে রয়েছে। ওরা বাসায় চলে এসেছে। কনক গাড়ি থেকে নামলো। তারপর ছোঁয়াকে হাত ধরে গাড়ি থেকে নামালো। সোজা ঘরে নিয়ে যাচ্ছে। ঘরে নিয়ে যেয়ে দরজাটা একদম আটকে দিল। আমিনা আর অনন্যা দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। ওরা বুঝতে পারছে না ভিতরে কি হচ্ছে। কনক ছোঁয়াকে জিজ্ঞাসা করছে, ছেলেটা কে? আমাদের সাথেই পড়ে, ওর নাম সিরাজ। কে বলেছিল ছেলেটার সাথে কথা বলতে? তাহলে এরকম কিছুই হতো না। আমি ছেলেটার সাথে কথা বলতে যাইনি, আমি গাড়ির কাছে যাচ্ছিলাম। ওই সময় ও আর ওর বন্ধুরা আমার সামনে আসে, তারপরই তো হলো। ছেলেটার বাবার নাম কি? বললো যে ছেলেটার বাবা নাকি আমাকে শেষ করে দিবে। কে ওই শয়তান ছেলেটার বাবা? আরমান শিকদার। ও আই সি। কালকে থেকে তুমি একা একা কলেজে যাবে না আর একা একা আসবেও না। আমি তোমাকে দিয়ে আসবো আর নিয়ে আসবো। ঠিক আছে। কনক দরজা খুলে দিল। আমিনা আর অনন্যা এখনো বাইরে দাঁড়িয়ে আছে। আমিনা কনককে জিজ্ঞাসা করছে, কি হয়েছিল? ওটা কি? এভাবে দরজা আটকে দিয়ে কি করছিলি বোমার সাথে? কিছু না। তুই আবার বোমাকে অত্যাচার করছিলি দরজা আটকে? আম্মু, তুমি সব সময় নেগেটিভ ভাবো কেন? একটু কি পজিটিভ ভাবতে পারো না? তাহলে দরজা আটকে করছিলিটা কি? বললাম তো কিছুই না। কনক রাগ করে নিচে চলে গেল। ছোঁয়া কনকের পিছনে যেতে যেতে যাচ্ছিল, কিন্তু আমিনা ছোঁয়ার হাতটা টেনে ধরলো। ছোঁয়া কাঁদো কাঁদো গলায় আমিনাকে বলছে, এমনিতে উনি খুব রেগেছিলেন আর আপনি আরও রাগিয়ে দিলেন আম্মু। এই রাগ কি আর এত সহজে ভাঙবে? কেন, কি হয়েছে বৌমা? ছোঁয়া আমিনাকে সব কিছু খুলে বলল। ছোঁয়া আবার বলা শুরু করলো, এখন অনেক রেগে আছেন উনি, জানি না এখন উনি কি করবেন। এখন আর একা একা কলেজে যাবি না, আমিও তোর সাথে যাব। না আম্মু, আপনাকে যেতে হবে না। উনি বলে দিচ্ছেন কালকে থেকে উনি আমাকে কলেজে নিয়ে আসবেন আর নিয়েও আসবেন। ভালোই হলো। অনন্যা, তুই তোর ভাবির সাথে এখন থাক। জি আম্মু। ছোঁয়ার অনন্যা বসে রয়েছে। অনন্যা ছোঁয়াকে বলছে, সেই শক্তিটাই তো পাচ্ছিলাম না। উনি যদি তখন ওইখান দিয়ে না যেতেন তাহলে যে কি হতো। কনক অফিসে চলে এসেছে। কনক ওর কাজ করছে। কনকের আশেপাশে যে থাকে আকাশ, সে এসে বলছে, স্যার আপনার সাথে আরমান শিকদার দেখা করতে এসেছে। ওনাকে ভিতরে পাঠিয়ে দাও। ওকে স্যার। আকাশ বাইরে যেয়ে আরমান শিকদারকে ভিতরে পাঠিয়ে দিল। কনক আরমান শিকদারকে দেখে বলছে, আরমান শিকদার, হঠাৎ করে আমাকে কেন মনে পড়লো? তোমাকে কিছু বলতে এসেছিলাম কনক চৌধুরী। কি কথা? আজকে তুমি আমার ছেলের গায়ে হাত তুলেছ কেন? আপনার ছেলে এমন একটা কাজ করেছে যার জন্য গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। আমার ছেলে এমন কি করেছে যে গায়ে হাত তুলেছ তুমি? আমার স্ত্রীর দিকে খারাপ নজরে দেখছিল আর ওর গায়ে হাত দিয়েছিল, এর জন্য মেরেছি আপনার ছেলেকে। নিজের জীবন যদি বাঁচাতে চাও তাহলে মেয়েটাকে ছেড়ে দাও। সরি। তোমার সাথে ওই মেয়ের বিয়ে হওয়ার আগে আমার ছেলে ওই মেয়েকে ভালোবাসতো।
আর চাই তো, আর এখনো চাই, তাই ভালোই ভালোই মেয়েকে ছেড়ে দাও। এই কনক চৌধুরী, আওয়াজ নিয়েছে আরমান শিকদার, আপনি এখন ভালোই ভালোই যান এখান থেকে, নয়তো আমার সিকিউরিটি এনে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ঠিক আছে, যাচ্ছি। আরমান শিকদার চলে গেল। এতদিন আমি ওকে ছাড়তে চাইতাম না, আমি আর জীবনেও মেয়েটাকে ছাড়বো না। মেয়েটাকে যদি ছেড়ে দেই তাহলে মেয়েটা সুরক্ষিত থাকবে না। রাত হয়ে গিয়েছে, কনক বাসায় চলে এসেছে। ছোঁয়া এখনো ঘুমায়নি। কনক ঘরে এসে দেখে ছোঁয়া এখনো জেগে রয়েছে, মানে রাত জেগে পড়ছে। কনক ছোঁয়াকে বলছে, তুমি এখনো জেগে রয়েছো কেন? ঘুমাওনি কেন? কলেজে অনেক পড়া, তাই এখনো ঘুমাইনি। এত রাত জেগে পড়তে হবে না, এখন শুবে তুমি। আর কালকে যদি আবার কিছু করার চেষ্টা করে আমায় সরাসরি কল করবে। ঠিক আছে। এখন আর রাত জাগতে হবে না, শুয়ে পড়ো এখন। না। কনক অনেক রেগে গেছে। ছোঁয়া সেটা বুঝতে পেরেছে, আর ডাকাতে চায় না বলে আর কোনো কথা না বলে শুয়ে পড়ল। কনক লাইট অফ করে দিয়ে ছোঁয়ার পাশে শুয়ে রয়েছে। কনক লাইটটা অফ করে দিয়ে ছোঁয়ার পাশে শুয়ে পড়ল। কিসের জন্য যেন ওরা দুজনের দিকে তাকালো। দুজনে একটু লজ্জা পেল। কনক নিজেকে ঠিক রেখে ছোঁয়াকে বলছে, তুমি এখনো ঘুমাওনি কেন? কি করব, কিছুতেই তো ঘুম আসছে না। কিন্তু আপনি এখনো ঘুমাননি কেন? এমনি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আর কোনো কথা নয়। আমি না হয় ঘুমিয়ে পড়ব, আপনি আগে ঘুমান তো, তারপর না হয় আমি ঘুমিয়ে পড়ব। আপনি না ঘুমালে আমিও কিন্তু ঘুমাবো না, এই আমি বলে দিলাম। ঠিক আছে। কনক ওই পাশে ঘুরে ঘুমিয়ে পড়ল। ছোঁয়া কনককে কিছুক্ষণ দেখার পর ওই পাশে ঘুরে ঘুমিয়ে পড়ল। আজানের শব্দে ছোঁয়ার ঘুম ভাঙল। চোখ ডলতে ডলতে ছোঁয়া শোয়া অবস্থায় থেকেই বসে পড়ল। ছোঁয়া পাশে তাকিয়ে দেখে কনক এখনো ওঠেনি। ছোঁয়ার মেজাজটা এখন গরম হয়ে গেল। কনকের কাছে যেয়ে কনককে ডাক দিচ্ছে, ওই আপনি উঠছেন না কেন? কালকে না আপনাকে বলেছি প্রতিদিন নামাজ পড়তে হবে, আপনি এখনো উঠছেন না ঘুম থেকে? আমার আর ভালো লাগে না, আমার হয়েছে যত জ্বালা। কনক তো উঠল না, উল্টে হাতটা ধরে টান দিল। ছোঁয়া একদম কনকের উপরে পড়ে গেল। ছোঁয়া আরও রাখতে রাখতে বলছে, বুঝতে পেরেছি ওনাকে কিভাবে ঘুম থেকে জাগাতে হবে। এই কথা বলার পরপরই কনকের ঠোঁটের সাথে ছোঁয়া ওর ঠোঁটটা মিলিয়ে দিল। কনক ওর ঠোঁটে কারো স্পর্শ পেল, একদম সাথে সাথে চোখটা খুলে ফেলল। কনক চোখ খুলে ভালো করে শ্বাস নিতে পারছে না। ছোঁয়া এবার কনককে ছেড়ে দিল। কনক শ্বাস নিচ্ছে আর বলছে, এটা তুমি কি করলে? তুমি ভেবেছো কি আমি তোমাকে ছেড়ে দেব? কি বলছেন? না না না। ছোঁয়া বিছানা থেকে উঠে সারা ঘর দৌড়াচ্ছে, আর কনক ওর পিছন পিছন। একটা সময় কনক ছোঁয়ার হাতটা ধরে ফেলল। কনক ছোঁয়াকে ওর কাছে টেনে নিল। কনক ছোঁয়াকে বলছে, রাগে দিকে ভেবেছো কি আমি রোমান্টিক না? আমার মাঝে কোনো রোমান্টিকতা নেই। না মানে। কনক যেই ছোঁয়ার আরও কাছে যাচ্ছে, ঠিক ওই সময় আমিনা বাইরে দাঁড়িয়ে দরজা ধাক্কাচ্ছে আর বলছে, বৌমা দরজাটা খোলো। জি আম্মু, খুলছি। ছোঁয়া নিজেকে ছুটিয়ে দরজাটা খুলে দিল। আমিনা ছোঁয়াকে বলছে, বৌমা তুমি নিচে আসো তো, আর কনক তুইও নিচে চলে আয়, তোদের আব্বু তোদের ডাকছে। জি আসছি আমরা। দুজনেই নিচে নেমে গেল। কায়সার সাহেব বসে রয়েছে। কায়সার সাহেব ওদের দুজনকেই দেখে বলছে, তোমরা এসেছো? আমাদেরকে এইভাবে নিচে ডাকলে কেন আব্বু? দুজনে হানিমুনের ব্যাপারে কি ভেবেছো? হানিমুন না মানে এখনো কিছুই ভাবেনি এটা নিয়ে। মাঝে মাঝে তোকে দেখে মনে হয় তুই আমার ছেলেই না। কেন আব্বু? এত আনরোমান্টিক কেন রে তুই? আমার যখন তোর মায়ের সাথে বিয়ে হয়েছিল, বিয়ের এক সপ্তাহ পরে হানিমুনে গিয়েছিলাম, আর তুই এখনো হানিমুনের জন্য কিছু ভাবিসনি? এর জন্য সব কিছু আমাকে করতে হলো। কনক শুধু মাথা চুলকাচ্ছে আর চোখে ছোঁয়াকে দেখছে। ছোঁয়া দিকে তাকিয়ে দেখে ছোঁয়া হাসছে। কনক মাথা চুলকাচ্ছে আর রাগে একদম ফায়ার হয়ে যাচ্ছে, আর যখন তখন ছোঁয়ার গায়ে লেগে যেতে পারে। কাশি সাহেব আবার বলছে, আমি জানতাম তুই কিছুই করবি না, তাই আমি আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিলাম। এখন উপরে যেয়ে সব কিছু প্যাকিং করে নাও, আজকে তোমাদের ফ্লাইট। তা তো বুঝলাম, আমরা যাবোটা কোথায়?
লন্ডনে। এখনো এইখানে রয়েছ? তোমরা যাও তাড়াতাড়ি। যাচ্ছি। কনক আর ছোঁয়া উপরে চলে গেল। ওরা দুজনেই সব কিছু প্যাকিং করছে। পিছন থেকে কনক এসে ছোঁয়ার হাতটা শক্ত করে ধরলো আর বলছে, নিচে তো খুব হাসি পাচ্ছিল তাই না? প্রচুর রাগ উঠছিল আমার। এই কথা বলার পর ছোঁয়ার হাতটা ছেড়ে দিল। বেচারি অনেক ব্যথা পেয়েছে, হাতে বারবার ফু দিচ্ছে। কনক ছোঁয়ার এই কাণ্ড দেখে বলছে, খুব ব্যথা লেগেছে তাই না? ব্যথা লেগেছে তো আমি কি করব? আই ডোন্ট কেয়ার। কনক এই কথা বলে ওয়াশরুমে চলে গেল। ছোঁয়া হাতে ফু দিচ্ছে আর বলছে, নিজে ব্যথা দিয়ে আবার বলছে আই ডোন্ট কেয়ার। রাক্ষস একটা। ও কি ব্যথা। আপনি একবার বাইরে আসুন, তারপর দেখাচ্ছি মজা। কনক ওয়াশরুম থেকে বের হলো। ছোঁয়া কনকের শার্টের কলার ধরে বলছে, এই যে রাক্ষস আপনি, কেন আমাকে বারবার ব্যথা দেন? ভালো লাগে না। আর কোনোদিন যদি আমার হাত শক্ত করে ধরেন তাহলে আমার একদিন হয় আপনার একদিন। ছোঁয়া কথাগুলো বলার পর হাঁপাচ্ছে। কনক বলছে, হয়েছে, এবার নিচে যাই এবার আমরা। না, নিচে যেতে দিব না যতক্ষণ না পর্যন্ত আমাকে সরি বলবেন। তোমাকে কেন সরি বলতে যাব? কি করেছিটা কি আমি? আমার হাতে ব্যথা দিয়েছেন যে, হাত একদম ফুলে গিয়েছে, এই যে দেখুন। আহারে, অনেক ব্যথা করছে তাই না? সরি। এই কথা বলে কনক ছোঁয়ার হাতটা আবার ধরলো। যেখানে ফুলে গেছে সেখানে ঠোঁটটা এগিয়ে দিল কনক। ঠোঁটটা ছোঁয়ার হাতের সাথে লাগিয়ে দিল। ছোঁয়া মনে মনে বলছে, ওনাকে তো কোনোদিন এরকম নরম হতে দেখিনি, এতটা রোমান্টিক হতেও দেখিনি। ছোঁয়া অনেক লজ্জা পেল। নিজের হাতটাকে সরিয়ে এক দৌড়ে নিচে চলে আসলো। ছোঁয়া এখনো অনেক লজ্জা পাচ্ছে। কাইসাস ছোঁয়াকে দেখে বলছে, বৌমা বসে পড়ো। জি বাবা। ছোঁয়া যেয়ে বসে পড়ল। কাইসার কনককে দেখতে না পেয়ে ছোঁয়াকে বলছে, আমার আগে ছেলেটা কোথায়? সে কেন এখনো নিচে নামছে না কেন? সে কি আবার কাজে ব্যস্ত হয়ে পড়লো কেন? ওই তো উনি আসছেন। কনক নিজে একটু লজ্জা পেল। সবাই মিলে খাওয়া শুরু করলো। মাঝখানে কাইসার বলা শুরু করলো, কি আনরোমান্টিক ছেলে রে বাবা, কোনো রোমান্টিক তাই নেই। আবার কি হলো? বিয়ে পর একটু আদর করে নিজের বউকে একটু খাইয়ে দেবে, তা নয় তিনি মুখ কুমড়ো করে বসে আছে। কি আমি ওকে খাইয়ে দিব? ওর কি নিজের হাত নেই যে আমাকে ওকে খাইয়ে দিতে হবে? কিছুই হবে না রে, তুই একবার বৌমাকে খাইয়ে দিবি আর বৌমা তোকে খাইয়ে দেবে। এই বয়সে এখন আমাকে এইগুলো শিখিয়ে দিতে হচ্ছে। আরে বুঝিস না, এইভাবেই তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে। এই কথা শোনার পর দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে। কনক চোখটা ফিরিয়ে নিয়ে বলছে, যত সব। আমি এসবে বিশ্বাস করি না। আমি তো আরো। কনক উঠে গেল খাবার টেবিল থেকে, সোজা চলে আসলো নিজের ঘরে। কনক মনে মনে বলছে, আমি সোহাকে এর জন্যই দূরে ঠেলে দিচ্ছি না, কারণ মেয়েটার বাইরে অনেক বিপদ দাঁড়িয়ে রয়েছে। ওকে একবার ছেড়ে দিলে তো আরমান শিকদারের ছেলে ওর জীবনটা শেষ করে দিবে। শুধুমাত্র এর জন্যই আমি ওর কাছাকাছি আসার চেষ্টা করছি, কিন্তু ভালোবাসার চিন্তাভাবনা কোনোদিনই না। ছোঁয়াও খাবার টেবিল থেকে উঠে চলে আসলো। সিঁড়ি দিয়ে উঠছে আর মনে মনে বলছে, তার মানে উনি আমাদের মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন না? তাহলে যে এই 2 দিন যে ওনার চোখে ভালোবাসা দেখেছি সেটা তাহলে কি মিথ্যে? ওনার মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই? ছোঁয়া ঘরে চলে আসলো। দুজনের মাঝে চোখাচোখি হলো। কনক একটু পরে চোখটা সরিয়ে নিল। কনক মনে মনে বলছে, আর একটু যদি সোয়ার দিকে তাকিয়ে থাকি তাহলে ওর উপর ভালোবাসা জন্মে যাবে। না, আমি আর একটুও তাকাবো না। ছোঁয়া কনককে বলছে, সরেন, আমি যাব। আজব, আমি সরবো কেন? আরো কত জায়গা আছে, ওইখান দিয়ে যাও। এই কথা বলার সাথে সাথেই হাত ধরে টান দিয়ে ওই পাশে দিয়ে দিল। ছোঁয়া মনে মনে বলছে, কি হলো, উনি এত রেগে গেলেন কেন? কিছুক্ষণ আগেও তো উনি ঠিক ছিলেন, এখন ওনার আবার কি হলো? ধুর বাপু, বুঝি না, রাক্ষস একটা, রাক্ষসের মন। রাত হয়ে গিয়েছে। কনক আর ছোঁয়া ব্যাগ নিয়ে নিচে নামলো। সকলের কাছ থেকে বিদায় নিয়ে দুজন গাড়িতে যেয়ে বসলো। ছোঁয়া কনকের দিকে তাকালো। সেটা কনক কিছুক্ষণ পর খেয়াল করে আর ছোঁয়াকে বলছে, কি হয়েছেটা কি?
এইভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে কেন? কোথায় আমি আপনার দিকে তাকিয়ে রয়েছি? আর আমি তাকিয়ে থাকলে আপনার সমস্যাটা কি? আপনি আমার স্বামী, আমি আপনার দিকে তাকিয়ে থাকতেই পারি। না, পারেন না। আমি 1000 বার আপনার দিকে তাকিয়ে থাকবো। না, তুমি আমার দিকে তাকিয়ে থাকবে না। ওরা দুইজনেই এইভাবে করতে করতে এয়ারপোর্টে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমেই পড়লো ওরা দুইজন। তারপর এয়ারপোর্টে ঢোকার সময় ওদের দুইজনকে চেক করা হলো। এখন ওরা দুইজনে প্লেনে আছে। অনন্যাও ওর ঘরে বসে পড়ছে। একটু পরে অনন্যার মোবাইলটা বেজে উঠলো। জয় কল করেছে। অনন্যার মুখে একটু হাসি ফুটলো। অনন্যা কলটা রিসিভ করলো, তারপর বলতে লাগলো, হ্যালো। হ্যালো অনন্যা, তোমার ভাইয়া কোথায়? ফোনটা তো অফ দেখাচ্ছে। এখন ভাইয়া প্লেনে। কোথায় যাচ্ছে আবার? হানিমুনে। কেন, আপনাকে কিছুই বলেনি ভাইয়া? ও তো আমায় কিছু বলেনি। আচ্ছা, তোমার কালকে তো স্কুল অফ। কিন্তু কালকে প্রাইভেট আছে, ইংলিশ প্রাইভেট। ও আচ্ছা, বাই, গুড নাইট। বাই, গুড নাইট। ছোঁয়া আর কনক লন্ডনে পৌঁছে গেল। কাশের সাহেব যে হোটেল বুক করে রেখেছে সেই হোটেলে যেয়ে ওরা উঠল। দুজনে এখন অনেক ক্লান্ত, তাই দুজনে ফ্রেশ হয়ে নিয়ে একটা ঘুমিয়ে পড়ল। কখন যে কনকের হাত ছোঁয়ার পেটে গেল কনক নিজেও জানে না।